আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের গুজরাটে 3টি মসজিদ গুঁড়িয়ে দিল সরকার। রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন, রয়টার্স। চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে কিমের অটল ইচ্ছা। জার্মানিদের তাপ প্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত 30 জনের মৃত্যু। বেলুচিস্তান সীমান্তে তালেবানের 4 ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। গাজার নিয়ন্ত্রণ শতভাগ নেবে ইসরায়েল, দাবি মন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের গুজরাটের কচ্ছ জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে 3টি মসজিদ, একাধিক মাজার সহ প্রায় 30টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। বুধবার দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এর জেরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই হঠাৎ এ অভিযান চালানো হয়। ঘটনার পর জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের নেতা মাওলানা হাকিমউদ্দিন কাশিমের দাবি, প্রশাসনের কাছে বারবার কারণ জানতে চাওয়া হলেও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, মসজিদ কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং প্রতিবাদকারীদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়। সংগঠনটির তথ্য মতে, ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 11টি ধর্মীয় স্থাপনা, 17টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং 2টি আবাসিক বাড়ি। তাদের আরও দাবি, উচ্ছেদের প্রতিবাদ করায় অন্তত 25 জন যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। জমিয়তের দাবি, কচ্ছের জুনা কান্ডোলা মসজিদটি 1965 সাল থেকেই ওয়াক্ত রেকর্ডে নিবন্ধিত ছিল। সংগঠনটির বক্তব্য, ওয়াক্তভুক্ত কোনো ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আইন, যথাযথ প্রক্রিয়া এবং সাংবিধানিক বিধান মেনে চলা বাধ্যতামূলক। অন্যদিকে গুজরাটের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভির নির্দেশে সরকারি জমি দখল মুক্ত করার অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। প্রশাসনের দাবি, ভেঙে ফেলা স্থাপনাগুলো সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ছিল। তবে বিশ্লেষকরা মনে করেন, মুসলমানদের উচ্ছেদ করাই এই অভিযানের মূল লক্ষ্য। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রাশিয়ার সেনাদের গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন। এই প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। এতে রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের দেখা একটি গোপন রুশ নথি এবং 2 ইউরোপীয় কর্মকর্তার বরাতে বলা হয়েছে, 2025 সালের আগস্টে প্রতিরক্ষা মন্ত্রী বেলোসভের সিদ্ধান্ত অনুযায়ী রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল প্রশিক্ষণে অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির স্থাপনায় যায়। নথি অনুযায়ী 2025 সালের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় 3 সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তেজস্ক্রিয়, রাসায়নিক ও আরসিবি সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রয়টার্সের দেখা 2টি প্রতিবেদনে রুশ সেনাদের চীনা প্রশিক্ষকের কাছ থেকে পাঠ নেওয়া একটি পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং রাসায়নিক নজরদারি, তেজস্ক্রিয় নজরদারি ও দূষণ থেকে বায়ু চলাচল ব্যবস্থা সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার তথ্য ও ছবি রয়েছে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক পিয়ংইয়ং সফরকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার 105তম বার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় কিম এ মন্তব্য করেন। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিম বলেন, দীর্ঘ ঐতিহাসিক ভিত্তি ও সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা DPRK চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়াই আমাদের দল ও সরকারের অটল অবস্থান। তিনি বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক আমাদের পারস্পরিক কমরেড সুলভ বন্ধুত্ব ও বিশ্বাস আরও গভীর করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক উপলক্ষ ছিল। একই সঙ্গে 2 নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার অটুট ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন বলেও উল্লেখ করেন কিম। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী গত 8 ও 9 জুন পিয়ংইয়ং সফর করেন শি জিনপিং। প্রায় 7 বছর পর এটি ছিল উত্তর কোরিয়ায় তার প্রথম সফর। জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে অধিকাংশই পুরুষ, এছাড়া কয়েকজন কিশোরও রয়েছেন। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে নামার সময় এসব দুর্ঘটনা ঘটেছে। জার্মানির লাইফ সেভিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত মাত্র 3 দিনে সাঁতার বা গোসল করতে গিয়ে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবারও পৃথক 7টি প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাপপ্রবাহ শুরু হওয়ার আগে ডিএলআরজি জনগণকে সতর্ক করে জানিয়েছিল, অতিরিক্ত গরমের সময় নদী বা হ্রদে সাঁতার কাটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। নিডার জ্যাকসন রাজ্যের পাইনে শহরের আইক্সের হ্রদ থেকে রোববার 17 বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের এক্স হ্রদ থেকে উদ্ধার করা হয় 14 বছর বয়সী আরেক কিশোরের মরদেহ, যিনি শুক্রবার নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন। পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে পাঠানো 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যর্থ উস্কানি হিসেবে বর্ণনা করেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত 30 জুন আফগান তালেবান সরকার বেলুচিস্তান সীমান্ত অতিক্রম করে 4টি সাধারণ মানের ড্রোন পাঠায়। তাদের দাবি, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এসব ড্রোন পাঠানো হয়েছিল। আইএসপিআর এর ভাষ্য অনুযায়ী পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে। পরে নিরাপত্তা বাহিনী উন্নত প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করে 4টি ড্রোনই ধ্বংস করে দেয় এবং সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ করে। বিবৃতিতে আফগান তালেবান সরকারের সমালোচনা করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আইএসপিআর আফগান তালেবানকে সন্ত্রাসীদের প্রতি পৃষ্ঠপোষকতা বন্ধ করা এবং এমন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণেরও আহ্বান জানানো হয়। গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং এটি 100% না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলি রেডিও স্টেশন গ্যালি ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন, ইসরায়েল কোনোভাবেই হামাসকে এমনকি 1 কিলোমিটারের জন্য মাথা তুলে দাঁড়াতে দিতে পারে না। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারিত্বের একটি পরিসংখ্যান তুলে ধরে এই মন্ত্রী আরও জানান, 2 মাস আগেও গাজার 53% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। 1 মাস আগে তা বেড়ে প্রায় 60% পৌঁছায়। আর বর্তমানে গাজা উপত্যকার এই নিয়ন্ত্রণের পরিমাণ 70% কাছাকাছি পৌঁছে গেছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।